যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও ডিয়ার লিসেনার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ থেকে। আমি বর্তমানে ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিযুক্ত আছি। আজ আমি আপনাদের সাথে একটি নতুন এবং কনফিউজিং ঘটনা নিয়ে আবার ফিরে এলাম। কিন্তু ঘটনায় যাবার আগে আমি শুরুতে একটা প্রশ্ন করব লিসেনারদের কাছে, যার উত্তর আশা করি ঘটনা শেষে কষ্ট করে একটু ভেবে আমাকে জানিয়ে দেবেন আপনারা। প্রশ্নটি হলো, এটা কিসের ঘটনা? ব্ল্যাক ম্যাজিক নাকি কোনো সাইকোলজিক্যাল সমস্যা? আমি শুরুতেই বলে রাখি যে আমি এই ঘটনার মাঝে যতগুলো নাম ব্যবহার করেছি সবগুলোই হচ্ছে ছদ্মনাম। এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার স্টুডেন্টের বাসা থেকে, যা ঘটেছে 2018 সালে। আমার স্টুডেন্টের নাম নুসরাত। ঘটনাটি ওনার নাম অনামিকা। অনামিকা আপু নুসরাতের কাজিন হন সম্পর্কে। 2 বছর টানা পড়ানোর জন্য নুসরাতের পরিবারের সাথে আমার মোটামুটি ভালোই একটি আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। 2020 সালের ফেব্রুয়ারি মাসে নুসরাতের ছোট ভাইয়ের বার্থডে থাকায় তারা আমাকে সেদিন রাতের বেলা তাদের বাসায় ডিনারের দাওয়াত দেয়। আমিও আনন্দের সাথে সেটি গ্রহণ করি। 19 আগস্ট সন্ধ্যা 6টার দিকে নুসরাতের বাসায় যাই। অনামিকা আপুও সেদিন সেখানে ছিলেন। ওদের বাসায় যাবার পর ওরা আমাকে ওদের বাসায় আসা গেস্ট আর কাজিনদের সাথে পরিচয় করিয়ে দেয়। পরিচয় পর্ব শেষে কেক কেটে কিছুক্ষণ গল্প করে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করেন। নানান বিষয় নিয়ে গল্প করছিলাম আমরা সবাই এবং টিভি দেখছিলাম। টিভিতে তখন একটি হরর ফিল্ম হচ্ছিল। আমি কথার এক ফাঁকে দেখলাম নুসরাতের কাজিন অনামিকা আপু টিভির রুম থেকে উঠে ড্রয়িং রুমে চলে গেলেন। ওনার দেখা দেখে নুসরাতও চলে গেল আপুর সাথে ড্রয়িং রুমে। কিছুক্ষণ পর ড্রয়িং রুম থেকে ফুঁপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম আমরা। এরপর আমরা সবাই মিলে ড্রয়িং রুমে গিয়ে দেখি অনামিকা আপু কাঁদছেন। যেহেতু ওনারা সবাই একটি পরিবার, তাই ওনারা হয়তো অনামিকা আপুর কান্নার কারণ জানতেন, কিন্তু আমি সহ 2-1 জনের জানা ছিল না এই বিষয়ে যে আপু কেন কাঁদছেন বার্থডেতে। আমি যখন নুসরাতকে জিজ্ঞাসা করি আপু কেন কাঁদছেন, নুসরাত মাথা নিচু করে বলে, স্যার, আপু অনেক মানসিক যন্ত্রণায় আছেন। আমি জিজ্ঞাসা করি কেন? নুসরাত আমাকে কিছু বলতে যাবে এর আগেই অনামিকা আপু বলে যে এই দুনিয়ায় কত মানুষ, সবাইকে ছেড়ে কেন আমার সাথে এমন হচ্ছে? আমার অপরাধ কি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? সবাই তো তাই ভাবছে। কেন আমার জীবন বদলে গেল এভাবে? ওনার এই ধাঁধা মাখানো প্রশ্ন শুনে আমি সরাসরি জিজ্ঞেস করি ওনাকে যে ওনার সমস্যাটা আসলে কি। এরপর নুসরাতের আম্মু ড্রয়িং রুমের একটি সোফায় অনামিকা আপুর পাশে বসে ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, আর অনামিকা আপু চোখ মুছতে মুছতে তার জীবনের এক করুণ অধ্যায় আমাদের সাথে শেয়ার করেন। কিন্তু আমি তখন ভূত.com-এর সাথে জড়িত না থাকায় ঘটনাটি আস্তে আস্তে ভুলে যাই। আর সেই টিউশনটিও আমার শেষ হয়ে যায়, কারণ নুসরাত SSC পাশ করে যাবার পর সপরিবারে ঢাকায় চলে যায়, আর তাদের সাথে আমার কখনো যোগাযোগ হয়ে ওঠেনি। কিন্তু রিসেন্টলি ওরা ময়মনসিংহে ওদের কোনো এক রিলেটিভের বাসায় কোরবানি ঈদের মৌসুমে ঘুরতে আসায় আমার সাথে একদিন রাস্তায় তাদের দেখা হয়ে যায়। তখন অনামিকা আপু তাদের সাথে ছিলেন। ওনাকে দেখে আমার ওনার শেয়ার করা ঘটনাটি মনে পড়ে যায়, কিন্তু সম্পূর্ণ ঘটনাটি মনে না থাকায় আমি কথাবার্তা শেষে বিদায় নেবার আগে আপুর কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসি, আর 18 আগস্ট রাতের বেলা তাকে মেসেজ করে ঘটনাটি আরও একবার তার কাছে জানতে চাই। উনি আমাকে ফোন করে এরপর ঘটনাটি আবার শেয়ার করেন। ওনার সাথে ফোনে আমার প্রায় 2 ঘন্টা কথা হয়। ঘটনাটি আবার শুনে আমি আসলে এর কোনো কুল কিনারা খুঁজে পাইনি, কিন্তু শ্রোতা বন্ধুরা যদি খুঁজে পান কোনো কুল কিনারা দয়া করে জানাবেন। যাই হোক, রাসেল ভাই অনেক কথা বলে ফেলেছি, কথা না বাড়িয়ে ঘটনায় যাচ্ছি। ঘটনাটি আপু যেভাবে বলেছিলেন সেভাবেই বলার চেষ্টা করছি। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনামিকা। আমি পেশায় একজন হাই স্কুলের শিক্ষিকা ছিলাম। কেন বললাম? শুনতে থাকুন, জেনে যাবেন। 2015 সালের জানুয়ারি মাসে আমার বিয়ে হয় একজন বিজনেসম্যানের সাথে। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমার হাজবেন্ড আমাকে কখনোই বুঝতে দেননি আমাদের বিয়েটা আসলে লাভ ম্যারেজ ছিল না। আমার হাজবেন্ড আমাকে প্রচণ্ড রকমের ভালোবাসেন আর শ্রদ্ধা করেন। ওনার নাম সাদিক। আমার হাজবেন্ডের পরিবারে তার মা, বাবা, ভাই, বোন, ভাবি আর ছোট বোন লিনা।
বাবার বিজনেস থাকার পরেও নিজে কিছু করার আকাঙ্ক্ষায় সাদিক নিজেই একটি ইলেকট্রিক ব্যবসা শুরু করে। আমার শ্বশুর শাশুড়ির ব্যবহার আমার প্রতি আমার নিজের মা বাবার মতোই ছিল। ওনারা আমাকে এক মুহূর্তের জন্য বুঝতে দিতেন না আমি ওনাদের ছেলের স্ত্রী। আমার মনে হতো যেন আমি এই পরিবারেরই একজন মেয়ে। আমার চাকরি করা নিয়েও ওনাদের কোনো আপত্তি ছিল না। ওনারা আমার প্রতি যথেষ্ট সদয় আর সাপোর্টিভ ছিলেন। এমনকি আমার ননদ লিনাও আমাকে চাকরি করার জন্য অনেকভাবে উদ্বুদ্ধ করত আর যথেষ্ট সাহায্য করত। 2017 সালের দিকে আমার ঘরে একটি পুত্র সন্তান দান করে আল্লাহ আমাদের জীবনে রহমত বর্ষণ করেন আর আমাদের জীবন খুশিতে ভরিয়ে দেন। আমরা আমার ছেলের নাম রাখি সামিন। সবকিছু ছিল একেবারেই পারফেক্ট, আমার কল্পনার থেকেও সুন্দর। কিন্তু এই সুন্দর সময় আর এত ভালোবাসার ওপর কারো যেন নজর লেগে যায় একদিন আমার স্কুলে যাবার পথে। আসলে কারো নজর লেগেছে নাকি আমার মনের ভুল, নাকি আমার মানসিক অসুস্থতা, আমি আজও জানি না। 2018 সাল। আমার ছেলের বয়স তখন 1 বছরের বেশি। আমার শাশুড়ির কাছে ওকে রেখে আমি স্কুলে যাওয়া আসা করতাম। এই স্কুলের চাকরিটি আমার প্রয়োজন ছিল না, বরং এটি আমার জন্য একটি শখ বা ভালো লাগার বিষয় ছিল। একদিন স্কুলে যাবার পথে রাস্তায় আমার মাথার উপর কোথা থেকে যেন কি একটা পড়ে যায়। জিনিসটা মাটিতে পড়ে আমার কাছ থেকে 6-7 কদম দূরে চলে যায়। আমি একটু এগিয়ে গিয়ে দেখি বাঁশের তৈরি খুব সুন্দর আর চারপাশে ছোট ছোট আয়না দেয়া একটি বাটি পড়ে আছে আমার সামনে। এটা কোথা থেকে পড়লো ভেবে আমি উপরের দিকে তাকাই, কিন্তু আশেপাশে কোনো বসত বাড়ি দেখতে পাই না। আমার মাথার উপরে গাছপালা ছাড়া আর কিছুই ছিল না। আমি নিচের দিকে তাকিয়ে সেই বাটিটা তুলে হাতে নেই। মাটিটা বাঁশের তৈরি হলেও রঙিন সুতা দিয়ে খুব ছোট ছোট বোতামের মতো আয়না বসানো ছিল তাতে। আমি ভাবতে থাকি আশেপাশে কোনো বাসা নেই, তাহলে বাটিটা এলো কোথা থেকে। কিন্তু বাটিটা আমার এতই পছন্দ হয়েছিল যে আর 7-5 না ভেবে সেটা আমি আমার ভ্যানিটি ব্যাগের ভেতরে নিয়ে স্কুলের পথ ধরে চলতে থাকি। যথারীতি স্কুলে প্রবেশ করে ক্লাসগুলো কমপ্লিট করে আমি দুপুরের দিকে শিফট শেষ করে বাড়ির দিকে রওনা হই। প্রচণ্ড রোদ থাকায় আমি সেদিন আর হেঁটে যাইনি। রিক্সা ডাক দিয়ে ভাড়া ঠিক করে রিক্সায় উঠে বসে পড়ি। 5 থেকে 7 মিনিট পর রিক্সা আমার বাসার সামনে চলে এলে আমি ভাড়া দিতে গিয়ে ভ্যানিটি ব্যাগের চেইন খুলে টাকা বের করতে গিয়ে খেয়াল করলাম সেই বাটিটি আমার ব্যাগে নেই। বলে রাখা ভালো যে ব্যাগটি সবসময় আমার কাছেই ছিল আর এই চেইন ছিল অলওয়েজ লকড। সো কোনোভাবে সেই বাটি হারাবার প্রশ্নই ওঠে না। আর আমি যথেষ্ট সচেতন একজন মানুষ, একটা টাকাও আমার ব্যাগ থেকে এদিক সেদিক হয় না। তাহলে বাটি কিভাবে হারিয়ে গেল? নিজেকে প্রশ্ন করতে করতে আমি বাসায় ফিরে গোসল করতে চলে যাই। মাথার উপরে ঝর্ণাটা ছেড়ে দিয়ে গোসল করছিলাম চোখ বন্ধ করে। চোখ খুলতেই দেখি যে আমার মাথা দিয়ে লাল পানি গড়িয়ে পড়ছে। রক্ত ছিল না সেটা আমি নিশ্চিত, কারণ রক্তের রং এত পাতলা হয় না। আমি এই দেখে আমার মাথায় হাত দিয়ে বোঝার চেষ্টা করি কোথাও কেটেছে কিনা, যেহেতু মাথায় বাটি পড়ে গিয়েছিল। কিন্তু আমি খুঁজে কোনো আঘাতের নিশানা পাই না। আমি ভাবতে লাগলাম এই ঝর্ণার নিচে আমি রোজ গোসল করি, কোনোদিন কিছুই সমস্যা পেলাম না। তবে আজ কি হলো? পানির ট্যাঙ্কের সমস্যা ভেবে বাড়িওয়ালার সাথে ফোনে এ বিষয়ে আমার শ্বশুরকে কথা বলতে বলি। আমার শ্বশুর আমার কথা শুনে আমাকে বলেন, দেখো মা অনামিকা, আমরা সবাই গোসল করেছি আর তোমার বাথরুমটাও দেখে আসলাম, এমন কিচ্ছু নেই। খুব চড়া রোদে বাইরে থেকে এসেছো তাই হয়তো এমন দেখেছো, ও কিছু না। আমার শ্বশুরের মুখে এই কথা শুনে আমি কোনো কথা না বাড়িয়ে ছেলের কাছে চলে যাই। ছেলের সাথে কিছুক্ষণ খেলা করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দোলনায় রেখে দেই। এরপর আমি নিজের খাওয়া দাওয়া শেষ করি। বিকেলে সাদিক চলে আসে আর খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে আবার বেরিয়ে পড়ে তার ব্যবসার কাজে। এরপর হাতে একটি দইয়ের বাটি নিয়ে রুমে চলে আসি। বাটিটি টেবিলে রেখে আমি আগামীকালের স্কুলের ক্লাস টেস্টের প্রশ্ন করবার জন্য ভ্যানিটি ব্যাগ খুলে যেই কলম বের করতে গেলাম, দেখলাম সেই বাটিটি আমার ব্যাগেই আছে। আশ্চর্য, রিক্সা ভাড়া দেবার সময় ছিল না, আর এখন কিভাবে আসলো? ভাবতে ভাবতে আমি বাটিটি আমার টেবিলের একপাশে রেখে পরীক্ষার প্রশ্ন করতে বসি। আমি প্রশ্ন করতে করতে হঠাৎ তন্দ্রাচ্ছন্ন হয়ে টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়ি। ঘুমের মাঝে আমি একটি স্বপ্ন দেখতে পাই, যা ছিল কিছুটা এমন। আমি দেখলাম একটি কালো শাড়ি পরা মহিলার অবয়ব, যার মাথার মাঝে খুব
বড় করে কুমকুম দেয়া ছিল, আর সে ওই বাঁশের বাটিটা হাতে নিয়ে সেটা আমার দিকে বাড়িয়ে দিয়ে আমাকে বলছে, দে দে, তোর বাচ্চাটা আমাকে দে, কতদিন বাচ্চার ছোঁয়া পাই না, দে দে। এই বলে সে কাঁদতে শুরু করে দেয়। আমি তাকে বলি, কে তুমি? আমার বাচ্চা আমি তোমাকে কেন দেব? সে এবার কাঁদতে কাঁদতে বলে, দে না, একটা বাচ্চা দিলে কি হবে তোর? তোর তো আরো বাচ্চা হবে, একটা আমায় দে না, একটা দে না, দে না আমাকে বাচ্চাটা। এসব বলে সে আমার দিকে কাকুতি মিনতি করতে শুরু করে। আমি এবার তাকে ধমকের সুরে বলি যে আমি তোমাকে আমার বাচ্চা দেব না। এরপর আমি দেখলাম সে তার হাত বাড়িয়ে আমার বাচ্চাটাকে ধরতে যাচ্ছে। এই দেখে আমি চিৎকার দিতে যাব, এমন সময় আমার ঘুম ভেঙে যায় এবং আমার ছেলের কান্নার শব্দেই আমার ঘুম ভাঙে। আমি দৌড়ে আমার ছেলের কাছে গিয়ে দেখি আমার ছেলের দোলনার পাশে সেই বাঁশের বাটিটি রাখা। আমি খুব ভয় পেয়ে যাই। এরপর আমি আমার শাশুড়ির ঘরে গিয়ে আজকের সব ঘটনা খুলে বলি, আর বাথরুমের ঝর্ণায় আসা লাল পানির কথাও বলি। তখন আমার শাশুড়ির পাশে বসে থাকা আমার ননদ আমাকে যা বলে তা আমি আসলে মানতে পারছিলাম না। সে আমাকে বলে, ভাবি, কি বলছো তুমি? কিসের বাঁশের বাটির কথা বলছো? তুমি তো খাবার শেষ করে কাঁচের বাটিতে করে দই নিয়ে গেলা। এরপর আমি দেখলাম তুমি সেই দই সামিনের মুখের কাছে নিয়ে গেলা। এরপর বাটিটা তুমি সেখানেই রেখে এসেছো। বিশ্বাস না হলে চলো গিয়ে দেখবে। এরপর আমি, লীনা আর শাশুড়ি ঘরে এসে দেখি সামিন তার দোলনায় ঘুমাচ্ছে, আর ওর পাশে রাখা বাটিটা আসলে একটি কাঁচের বাটি। আমি বিছানায় বসে পড়ি, আর আমার শাশুড়ি আমাকে বলেন, দেখো, আজকে অনেক গরম পড়েছে, আর এই গরমে তুমি অনেক টায়ার্ড হয়ে গেছো, তাই এমন হচ্ছে। তুমি আজ বিশ্রাম করো, আমি আর লীনা মিলেই আজকে কাজ সামলে নেব। এই বলে আমার ছেলের মাথায় হাত বুলিয়ে ওনারা চলে যান। এরপর আমি আমার ছেলেকে কোলে নিয়ে আমার পাশে রেখে আবার ঘুমিয়ে পড়ি। আমার ঘুম ভাঙে সাদিকের ডাকে। সে কাজ থেকে ফিরে আমাকে ডাকছিল, ভেবে উঠে দেখি 11টা বেজে গেছে। সাদিক আসলে আমাকে ডিনারের জন্য ডাকছিল। আমি উঠে মুখে পানি দিয়ে খাবারের জন্য টেবিলে যাই। সবাই মিলে খেতে খেতে আমরা কথা বলছিলাম। হঠাৎ আমি দেখি আমার খাওয়ার পানির জায়গায় সেই বাঁশের বাটি, আর সেখানে মানুষের চামড়া জড়ানো কাঁচা মাংস রাখা। এটা দেখে আমি বাটিতে জোরে একটা ধাক্কা দিয়ে সেটি মেঝেতে ফেলে জোরে চিৎকার দিয়ে খাবার ফেলে চেয়ার থেকে উঠে পড়ি। আমাকে দেখে সবাই হকচকিয়ে যায় এবং জিজ্ঞেস করে আমার কি হয়েছে। আমি তাদেরকে বিষয়টা বললে সবাই আমার দিকে বোকা বোকা চোখে তাকিয়ে বলে, মেঝেতে যা পড়ে আছে সেটি ছিল একটি কাঁচের গ্লাস। আমিও তাকিয়ে দেখি, হ্যাঁ আসলেই তো, এটা তো একটা কাঁচের গ্লাস। আমি বুঝতে পারছিলাম না এসব আমার মনের কল্পনা নাকি সত্যি এসব আমার সাথে হচ্ছে। আমি সেদিন আর কিছু না খেয়ে রুমে এসে শুয়ে পড়ি। আর আমার শরীর ভালো লাগছিল না, আমার ঘুম দরকার ছিল বলে আমার শাশুড়ি আমার ছেলে সামিনকে আজ তার সাথে রাখবেন বলেন, যেন আমার ঘুমের কোনো সমস্যা না হয়। আমিও তার কথা মেনে যথারীতি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে আমার প্রচণ্ড পানির পিপাসা পায়। আমি পানি খাওয়ার জন্য উঠতে যাব, এমন সময় শুনি আমার চারপাশ থেকে ফিসফিস করে কেউ বলছে, দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, আরে দে না। কি রে, দিবি না? বাচ্চা দিবি না আমায়? দে দে না, বাচ্চাটা দে না। এইটা শুনে আমি সাদিককে ডাক দিতে যাব, এমন সময় আমার গলায় কিছু একটা চাপ অনুভব করি, আর এরপর আমার চোখ খুলে যায়। বুঝতে পারছিলাম স্বপ্ন দেখছিলাম এতক্ষণ, কিন্তু চোখ খুলে আমি যা দেখি তা ছিল আরো ভয়ানক। আমি দেখলাম সাদিক আমার গলায় হাত দিয়ে আমার শ্বাস রোধ করার চেষ্টা করছে। আমি জোরে লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়তে গেলে মনে হলো পড়ে গেলাম আবার বিছানাতেই। এবার আমি দেখলাম আমার ঘরে লাইট জ্বলে উঠল, আর সাদিক আমাকে খুব রাগী গলায় বলছে, অনামিকা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার গলা টিপে ধরেছিলে, এমন ভাবে আমার বুকের উপরে বসে তুমি কেন গলা টিপছিলে? আমার সাথে কোনো সমস্যা থাকলে আমাকে সরাসরি বলো, এভাবে ঘুমের মাঝে নাটক করার দরকার কি? ভাগ্যিস তোমাকে পা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম, নইলে তো তুমি গলা টিপে আমাকে আজকে মেরেই ফেলতে। সাদিকের কথা শুনে আমি ভালোই স্নায়বিক আঘাত পাই, কারণ আমি দেখলাম সাদিক আমার গলা টিপছে, আর সাদিক বলছে আমি তার গলা টিপছিলাম। কিন্তু সাদিক যে আমাকে ধাক্কা দিয়ে ফেলেছিল, আমি ডান কাত হয়ে পড়েছিলাম। আমি দেখলাম যে হ্যাঁ, আমি আসলে ডান কাত হয়েই পড়ে আছি এখনো, আর লাইটের আলোয় সাদিকের গলায় স্পষ্ট সদ্য আমার দেয়া হাতের টিপের ছাপও দেখতে পেলাম। কিচ্ছু বুঝতে পারছিলাম না আমি। সাদিক
সেদিন রাতে আমার সাথে আর ঘুমায়নি। সকাল হলে আমি ঘুম থেকে উঠে গিয়ে দেখি আমার মাথা খুব ব্যথা করছে। আমি ঘুম থেকে অনেক লেট করে উঠেছিলাম, তাই সেদিন আমার স্কুলে যাওয়ার সময় পেরিয়ে গিয়েছিল অলরেডি। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আমার ছেলে সামিনের কাছে যাই আর ওকে নিয়ে খেলা করতে শুরু করি। কিছুক্ষণ খেলার পর আমি ওকে আমার ননদ লিনার কাছে দিয়ে রান্নার জন্য চলে যাই রান্না করতে। রান্নাঘরে গিয়ে আমি দেখতে পাই লিনা অলরেডি রান্না করছে। আমাকে দেখে সে হাসছিল। আমি কিছুটা অবাক হয়ে ওকে জিজ্ঞেস করি, তুই রান্নাঘরে এলি কিভাবে? তা এত জলদি? সামিন কোথায়? ও আমাকে বলে ও নাকি অনেকক্ষণ ধরেই রান্নাঘরে ছিল। লিনার এই কথা শুনে আমি দৌড়ে আমার ঘরে গিয়ে দেখি আমার শাশুড়ি আর লিনা দুজন মিলে সামিনের সাথে খেলছে। আমি লিনাকে ধমকে সুরে বলি, তুই আবার রান্নাঘর থেকে এখানে এলি কিভাবে? আমার কথা শুনে আমার শাশুড়ি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলেন, লিনা তো অনেকক্ষণ ধরে এখানে, তুমি তো সামিনকে লিনার কাছে দিয়ে রান্নাঘরে গেলে। এই কথা শুনে আমি আমার ছেলেকে দিনার কাছ থেকে আমার কোলে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখি রান্নাঘর ফাঁকা। আমার পেছন পেছন আমার শাশুড়ি আর লিনা চলে আসে আর আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে আমার। আমি তখন আমার শাশুড়িকে সবটা খুলে বলি। তখন উনি চেহারায় একটা কালো ছাপ এনে বলেন, আমি বুঝতে পারছি না এমন কেন করছো তুমি কাল থেকে। কাল রাতে তুমি নাকি সাদিকের গলা টিপে ধরেছিলে। কি হয়েছে মা তোমার? ওনার প্রশ্ন শুনে আমি ওনাকে বলতে চেয়েছিলাম যে না মা, আমি নই, সাদিক আমার গলা টিপে ধরেছিল, কিন্তু বলতে পারিনি কথাটা। এরপর আমার শাশুড়ির ঘটনাগুলো আমার শ্বশুরকে জানালো। উনি বলেন আমাকে ভালো ডাক্তার দেখাবেন। যথারীতি সেদিন সাদিক বাসায় এলে তাকে সব জানিয়ে আমাকে ডাক্তার দেখানোর কথা বলা হয়। আমি সাদিককে আমার মানসিক অবস্থা বললে সে সবটা বুঝতে পারে। বেচারা আমার জন্য নিজেও কষ্ট পাচ্ছিল, কিন্তু সে বুঝতে দিচ্ছিল না কিছুই। এর পর দিন সকালে ডাক্তারের কাছে যাব বলে আমরা রাতের বেলা ঘুমিয়ে যাই। ঘুমের মাঝে এবার আমি স্বপ্ন দেখি যে আমি, আমার ছেলে আর সাদিক তিনজন আমাদের গ্রামের বাড়ি এসেছি। সেই গ্রামের বাড়িগুলি ছিল মাটির, আর তিনজন উঠোনে দাঁড়িয়ে গল্প করছিলাম। হঠাৎ দূর থেকে মানুষের আকৃতির কিছু একটা হাতে কি যেন একটা নিয়ে হেঁটে আসছিল। একটু কাছে আসতে যা দেখলাম সেটা দেখে যে কারো গায়ের লোম দাঁড়িয়ে যাবে আর শিরদাঁড়া ঠান্ডা হয়ে যাবে। আমি দেখলাম দূর থেকে যে আসছিল সে একজন মানুষ, কিন্তু তার শরীরে কোনো চামড়া নেই, মানে চামড়া ছেলা একজন মানুষ। আর তার হাতে ছিল একটা ছুরি, আর তার চোখের কোঠুরিতে ছিল মাংস দিয়ে ভরাট করা। সে শুধুমাত্র একটা কথাই বলেছে, আর সেটা বলে সে আমার হাজবেন্ডের দিকে হাত বাড়িয়ে দিচ্ছিল। সে যা বলছিল তার মানে আমি আজও জানি না। সে বলছিল ইতিহাস ইতিহাস ইতিহাস। এই বলে সে হাত বাড়িয়ে বাচ্চা চাচ্ছিল আমার হাজবেন্ডের দিকে। আমার হাজবেন্ড আমার বাচ্চাকে নিজের পেছনে লুকিয়ে না বোধক ইশারায় মাথা নাড়লে সে জিনিসটি আবারও কিছু উদ্ভট শব্দ উচ্চারণ করে। এরপর আমার ঘুম ভাঙল একটা ফিসফিস শব্দে, যা আমাকে বলছিল দিলি না, দিলি না। এই শুনে আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে সাদিক লাইট জ্বালিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি এবার ওকে কিছু বলার আগে দেখলাম ওর মুখে ভয়ের ছাপ। আমি পাল্টা প্রশ্ন করে বসলাম কি হয়েছে। ও আমাকে যেটি বলল সেটি শোনার আমি আশাও করিনি। সে আমাকে বলল সে নাকি স্বপ্ন দেখেছে একজন চামড়া ছাড়া মানুষ নাকি সামিনকে নিয়ে যেতে চাচ্ছিল। এরপর সাদিক আমাকে বলল, অনামিকা, কাল থেকে বাচ্চা নিয়ে এত ভয় দেখিয়েছো যে আমি এখন ভয়ে উল্টাপাল্টা দেখছি। এরপর ওই কথা শুনে আমি ওকে বলতে পারিনি যে আমিও সেম স্বপ্ন দেখেছি। অনেক কষ্টে সেই রাত পার করে সকালবেলা ঘুম থেকে উঠে সামিনকে খাইয়ে সাদিকের সাথে চলে যাই একজন সাইকিয়াট্রিস্টের কাছে। আমাকে দেখে ডাক্তার মহিলা প্রথমেই আমার সমস্যা জিজ্ঞেস করলে আমার ঘুম কম হচ্ছে কিনা জানতে চাইলেন। আমি হ্যাঁ বোধক বলাই উনি আমাকে জিজ্ঞেস করলেন কেন ঘুম কম হচ্ছে আমার। আমি উনাকে সব খুলে বলি আর উনি আমাকে কিছু টেস্ট দেন। বলেন টেস্টের রেজাল্ট দেখে উনি জানাবেন কি সমস্যা। এর পর দিন তেমন কিছু হয়নি। সেদিনের পরে দুপুরে ডাক্তারের কাছে গেলে উনি টেস্ট রেজাল্ট দেখে বলেন টেস্ট মোতাবেক আমি সুস্থ এবং আমার স্ট্রেস লেভেলও কম এবং আমি মানসিকভাবে ফিট। হয়তো প্রথম সন্তান, তাই তাকে হারানোর ভয় থেকে আমি এসব ভাবছিলাম, আর এসব ভাবনাই কল্পনা হয়ে আমার ঘুমে ধরা দিচ্ছিল। এসব বলে উনি আমাকে কিছু মেডিসিন দিয়ে বাড়িতে চলে যেতে বলেন, কিছুদিন বিশ্রামে থাকতে বলেন। সেদিন বাসায় ফেরার পর আমি অনেক বদলে যাই। আমি সারা দিন রাত ঘুমাতাম আর ঘুমাতাম। আমার নিজের ছেলের কোনো খোঁজ থাকতো না। আমি অসুস্থ ভেবে আমার শ্বশুর শাশুড়ি বা বাড়ির কেউ আমাকে কিছু বলেনি। একদিন রাতে ঘুমাবার সময় আমার মনে হয় যে আমার মুখের ওপর কারো গরম নিঃশ্বাস পড়ছে। চোখ খুলে দেখি স্বপ্নে দেখা সেই চামড়া ছাড়ানো মানুষটা আমার মুখের ওপর তার দম ফেলছে।
হঠাৎ সে আমার গলা টিপে ধরতেই আমি ঘুমের মাঝে আয়াতুল কুরসি পড়তে শুরু করি। কিছুক্ষণ পর আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে আমি দেখলাম আমার সামনে সেই বাঁশের বাটিতে রাখা আমার সব থেকে প্রিয় মুরগির মাংস রান্না করে রাখা। সেই তরকারির সুঘ্রাণে আমি যেন সম্মোহিত হয়ে গিয়েছিলাম। আমি মাংসের বাটি হাতে নিয়ে এক টুকরো মাংস মুখে দিয়ে কামড় দিতেই এক ঝটকা খেয়ে বিছানা থেকে পড়ে যাই আর একটা চিৎকার শুনতে পাই। বিছানায় পড়ে গিয়ে আমার পিঠে ব্যথা পেয়েছিলাম, তাই ব্যথায় গোঙাচ্ছিলাম। এমন সময় আমার ঘরে লাইট জ্বলে ওঠে আর সাদিক আমাকে বিছানায় তুলে ধরে আমার গালে একটা চর বসিয়ে দিয়ে বলে, কি চাও তুমি? আমার পায়ে কামড়াচ্ছিলে কেন? কামড়ে দেখো রক্ত বের করে দিয়েছো, তোমার কি সমস্যা? সাদিকের কথা শুনে আমি সাদিকের পায়ের দিকে তাকিয়ে দেখি আসলেই আমি ওর পায়ে কামড় দিয়ে অনেকটা অংশের মাংস উঠিয়ে ফেলেছিলাম। সাদিক আমার শাশুড়ির ঘরে চলে যায় সবকিছু বলার জন্য আর পায়ে ব্যান্ডেজ করে আনার জন্য। আমি আমার বিছানায় বসে অনবরত কেঁদেই চলেছিলাম। 30-40 মিনিট পরে আমার শ্বশুর শাশুড়ি আর লিনা আমার ঘরে আসে সাদিকের সাথে আর আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, আমি কেন সাদিকের পায়ে কামড় বসিয়েছি। ওনাদের সবকিছু খুলে বললে শ্বশুর তাচ্ছিল্যের স্বরে বলে, তুমি একজন শিক্ষিত মেয়ে হয়ে এসব কি বলছো? মাথা ঠিক আছে তোমার? এই বলে উনি রুম ত্যাগ করেন। আমার শাশুড়ি আমার কাছে আসেন, বসেন। উনি আমাকে বলেন কাল সকালে উনি বাসায় মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দেবেন, সব ঠিক হয়ে যাবে আর আমি যেন চিন্তা না করি। এই বলে উনি রুম থেকে বের হয়ে যান লিনাকে নিয়ে। সেদিন রাতে আমি অনেক ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারিনি। যথারীতি সকাল হলো। ফজরের নামাজ পড়ে অপেক্ষা করতে লাগলাম কখন আমার শাশুড়ি আসবেন আর কখনই বা হুজুর আসবেন। মন টিকছিল না আমার নিজের রুমে, তাই বারান্দায় গিয়ে বসেছিলাম। বারান্দায় বসে থাকতে থাকতে সারা রাত না ঘুম হবার কারণে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। এবার আমি ঘুমে কোনো স্বপ্ন দেখিনি। আমার ঘুম ভাঙলো দুপুরের দিকে আমার শাশুড়ির ডাকে। উনি আমাকে লাঞ্চ করার জন্য খেতে ডাকছিলেন। আমি উঠে ফ্রেশ হয়ে বাথরুমের দিকে চলে গেলাম। মুখে পানির ছিটা দিচ্ছিলাম, এমন সময় কানের কাছে মৃদু ফিসফিসে কেউ আওয়াজ এলো, ওকে আসতে বারণ কর, ওকে আসতে বারণ কর, কিছুই করতে পারবে না। ওকে বাচ্চা দে, তোর বাচ্চা আমাকে দে। ও তোর বাচ্চাকে বাঁচাতে পারবে না, কি দিবি না? আমি এবার চিল্লাইনি বা কোনো প্রকার প্যানিকও করিনি। আমি বিষয়টি পাত্তা না দিয়ে তাকে উত্তর দিলাম, জাহান্নামে যাও। এই বলে আমি বাথরুম থেকে বের হয়ে খাবার টেবিলে এসে বসলাম আর দেখি লিনা কেমন যেন রাগ হয়ে বসে আছে। আমাকে জিজ্ঞেস করলাম, কিরে মহারানী, গাল ফুলিয়ে রাখছিস কেন? ও আমাকে বলল আমি যেন ন্যাকামি না করি ওর সাথে এবং কথা না বলি। কি হয়েছে জিজ্ঞেস করতে যাব, তখনই ও বলে বসে যে খাবার খেতে আসতে দেরি করায় সে আমাকে খুঁজছিল যে আমি কোথায়। খুঁজতে খুঁজতে আমার বাথরুমের দরজা খোলা পেয়ে সে আমাকে খাবারের জন্য ডাকছিল কয়েকবার। আমি নাকি বাথরুমের আয়নার দিকে তাকিয়ে তাকে বলেছি, জাহান্নামে যাও বলে মুখে পানি দিতে থাকি। আমি লিনার কাছ থেকে এসব শুনে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমার নিজের ভাবনা শক্তি আর আমার নিজের সত্তা যেন আমি হারাচ্ছিলাম ধীরে ধীরে। আমি যেন আমার নিজের চোখ কানকেও আর বিশ্বাস করতে পারছিলাম না। আমি লিনাকে সরি বলি আর কিছু বলে কথাটা মজা হিসেবে কাটিয়ে দেই। খাবার খাওয়ার সময় আমার শাশুড়ি আমাকে বলেন যে হুজুর আজ সন্ধ্যায় আসবেন। আমি যেন বোরখা পরে রেডি হয়ে থাকি। এদিকে স্কুল থেকে ফোন আসে যে আমি কেন স্কুল কামাই করছি, আমি অসুস্থ বলে আমার কয়েকদিনের জন্য স্কুল থেকে ছুটি নিয়ে নেই। সেদিন সন্ধ্যায় হুজুর আমাদের বাসায় আসেন। ওনাকে আমাদের ড্রয়িং রুমে বসানো হয়। উনি কিছুক্ষণ সম্পূর্ণ বাসা পরীক্ষা করে ড্রয়িং রুমের ফাঁকা জায়গায় মেঝেতে বসে আমাকে নিয়ে আসতে বলেন। আমার শাশুড়ি আমাকে ডাক দিয়ে হুজুরের কাছে আসতে বলেন। আমি আসার পরে হুজুর আমাকে দেখে আমার সমস্যা জানতে চান। আমি শুরু থেকে সবকিছু বলি। আমার শাশুড়ি যতটুকু দেখেছেন খুলে বলার পর হুজুর আমাকে মেঝেতে বসতে বললেন আর আমার চারপাশে একটা বৃত্ত এঁকে দিয়ে রসুন পোড়া সরিষার তেল দিলেন। উনি সব লাইট অফ করে চোখ বন্ধ করে দোয়া আয়াত পড়তে শুরু করলেন। আমার শাশুড়ি উঠে গিয়ে সব লাইট অফ করে দিলেন। 5 থেকে 7 মিনিট পর হুজুর লাইট অন করতে বলেন আর লাইট অন করলে হুজুর আমার বাম হাতের কনিষ্ঠ আঙুল চেপে ধরলেন। আমার নাকের সামনে সরিষার তেল ডোবানো কাপড়ে আগুন ধরিয়ে দিলেন এবং কিছুক্ষণ পর বলতে লাগলেন, এই মেয়ের ওপরে কোনো জিনের আসর নেই, ও একেবারে সুস্থ, এই বাসায় কোনো সমস্যা নেই।
এরপর আমি ওনাকে প্রশ্ন করলাম যে তাহলে আমি স্বপ্ন দেখি আর আওয়াজ শুনি সব কি। উনি আমাকে বললেন এসব কিছু আমার মনের ভুল ছাড়া আর কিছুই না। তখন ওনাকে আমি বলি যে যেদিন আমি আমার সেই চামড়া ছাড়া লোকটিকে স্বপ্ন দেখলাম সেদিন আমার হাজবেন্ডও সেই একই স্বপ্ন দেখেছে এবং তাকেই স্বপ্ন দেখেছে। তখন উনি বললেন এর মানে উনি বলতে পারবেন না, উনি শুধু এতটুকু জানেন যে আমার কোনো সমস্যা নেই, সবটাই আমার মনের ভুল। এরপর হুজুর চলে গেলে আমি আমার মা বাবাকে ফোন করে বিষয়টা জানাই। ওনারা আমাকে বলেন যে ওনাদের পরিচিত এক হুজুর আছেন, উনি বর্তমানে ইন্ডিয়াতে আছেন, কিছুদিন পর আসলে আমাকে ওনার কাছে নিয়ে যাবেন। এরপর আস্তে আস্তে দিন কাটে আর সমস্যা বাড়তে থাকে। একদিন রাতের বেলা আমি ঘুমাচ্ছিলাম, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ননদের রুমে আমি ওখানে কেন জিজ্ঞেস করলে সবাই আমাকে যা বলেন তা আমার বোধ শক্তির বাইরে ছিল। ওনারা বলেন যে রাতের বেলা সাদিক পানি খেতে উঠে আমাকে বিছানায় না পেয়ে কিছুক্ষণ ডাকার পর রুমের দরজা খোলা দেখে ভেবেছে আমি হয়তো ড্রয়িং রুমে পানি আনতে গেছি। ও কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে আর হঠাৎ আমার ননদের চিৎকার শুনে ড্রয়িং রুমে এসে দেখে আমি পড়ে আছি আর আমার হাতে মুখে ফ্রিজ থেকে বের করা কাঁচা মাংস, অর্থাৎ আমি কাঁচা মাংস খাচ্ছিলাম। আমার ননদের ভাষ্যমতে বরফ জমা মাংস আমি কটকট শব্দ করে চিবিয়ে খাচ্ছিলাম। আর তার দিকে আমার চোখ পড়তে আমি নাকি ওকে বলি ও দেয় না, তুই দে। এই বলে আমি নাকি খুব করুণ সুরে ভয়ঙ্কর শব্দে কাঁদছিলাম। আর সাদিক আমাকে ধরে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করছিল যে আমি অমন করছি কেন, কিন্তু কিছুই না বলে আমি নাকি জ্ঞান হারিয়েছিলাম। এসব শুনে আমি আর কিছু না ভেবে সিদ্ধান্ত নেই যে যে করেই হোক আমার শ্বশুর বাড়ির কাউকে এসব দেখতে দিতে পারবো না। সেদিন ব্যাগ আর নিজের জিনিসপত্র গুছিয়ে আমি আমার বাবার বাসায় চলে যাই। আমার বাবার বাড়ি গিয়ে আমি সব ঘটনা তাদেরকে জানাই, এও জানাই যে এবার যা হবে এখানেই হবে। বলে রাখা ভালো, আমি আমার দুধের সন্তানটাকেও শ্বশুর বাড়ি রেখে এসেছিলাম, কারণ আমি যে সকল কর্মকাণ্ড করছিলাম সেগুলোর মাঝে আমি আমার হাজবেন্ডের ক্ষতি করেছি, তাই কোনোদিন যদি আমার বাচ্চার কোনো ক্ষতি করে বসি এই ভেবে ওকে নিয়ে আসেনি। একবার ভাবুন, একটা মা কতটা কষ্ট পেলে, কতটা হেল্পলেস হলে নিজের দুধের বাচ্চাটাকেও এইভাবে রেখে আসতে পারে। দিন যেতে লাগলো আর আমার স্বাস্থ্য খারাপ হতে লাগলো। আমার ঘুম না হবার ফলে চোখের নিচে কালি পড়তে লাগলো আর চোখও কুঠুরির ভেতর ঢুকে যাচ্ছিল। আমি কিছুই খেতে পারতাম না। খেলে মানুষের চামড়া ছাড়ানো হাত পা বা অন্যান্য অংশ সেই বাঁশের বাটির ভেতর দেখতে পেতাম। আর রাতের বেলা ঘুমাতে পারতাম না, ভীষণ ভয় করতো। তাই আমি আমার আম্মুর সাথে ঘুমাতাম আর আমার আব্বু আলাদা ঘরে থাকতেন। একদিন আমি রাতের বেলা আম্মুর কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ বাথরুমে যাবার প্রয়োজন হলে আমি উঠে বাথরুমের দিকে গিয়ে দেখি বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো। আমি নক করতে আম্মু ভেতর থেকে বলে উঠলেন যে মশা মারার ফলে তার হাতে রক্ত লেগেছে আর সেটা ধুতেই উনি বাথরুমে এসেছেন। আমি অবাক হয়ে যাই, ভাবতে থাকি এই মাত্র আমি আম্মুর কোল থেকে উঠে আসলাম, আম্মু কিভাবে বাথরুমে এলেন। এই ভেবে আমি রুমে গিয়ে দেখি আম্মু বিছানায় বসে আছেন আর আমাকে দেখে বলছেন, কিরে বাথরুমে গিয়েছিলি, আয়সো ঘুম পাড়িয়ে দিই তোকে। আমি কান্না করে দিলাম আর আম্মুকে বললাম বাথরুম থেকে আম্মুই আমার সাথে কথা বলেছেন। আমার কথা শুনে আমার আম্মু আমার সাথে বাথরুমে যান এবং আমি যা দেখতে পাই তা দেখব বলে কোনোদিন ভাবিনি। আমি দেখলাম আমার আম্মু বাথরুমে কোথা থেকে যেন মাকড়সা ধরে এনে খাচ্ছে আর খাওয়ার পর বাথরুমের মেঝেতে পড়ে থাকা পানি চুমুক দিয়ে খাচ্ছেন। এটা দেখে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পরে আমি নিজেকে আমার ঘরে আবিষ্কার করি এবং দেখি আমার মা বাবা আমার পাশে বসে আছেন। আমি আম্মুকে জিজ্ঞেস করি উনি রাতে বাথরুমে মাকড়সা খাচ্ছিলেন কেন আর মেঝেতে পানি বা কেন খাচ্ছিলেন। আমার কথা শুনে আম্মু আকাশ থেকে পড়েন এবং কাঁদতে কাঁদতে আমাকে বলেন যে রাতে যখন আম্মুর কোল থেকে উঠে বাথরুমের দিকে গেলাম তখন আম্মু আমার জন্য অপেক্ষা করতে লাগলেন। আর আমার অনেকটা দেরি দেখে উনি বাথরুমের দরজা নক করতেই দেখেন যে বাথরুমের দরজার ভেতর থেকে খোলা আর উনি ভেতরে তাকিয়ে দেখেন আমি মাকড়সা ধরে খাচ্ছি আর মেঝে থেকে পানি চুমুক দিয়ে খাচ্ছিলাম। ওনাদিকে আমার চোখ পড়তেই আমি ওনাকে বলি, তোর মেয়ে তো আমাকে বাচ্চা দেয় না রে, তুই দিবি, দে না। এসব শুনে আমি আর নিজেকে কোনোভাবেই ঠিক রাখতে পারছিলাম না। বিছানা ছেড়ে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাই আর ওনাকে সব খুলে বলি। উনিও কিছু টেস্ট দেন আর টানা 7 দিনের একটা সেশন করতে বলেন ওনার সাথে, আর কিছু ওষুধ লিখে দেন। ওষুধ কিনে ফার্মেসি থেকে বের হতে না হতেই আমার ফোনে কল আসে আর আমি জানতে পারি বিনা নোটিসে স্কুল মিস দেওয়ার কারণে আমার স্কুলের চাকরিটা চলে গেছে। খুব মনের যন্ত্রণায় বাসায় ফিরে আম্মুকে জড়িয়ে ধরে আমি বাচ্চাদের মতো কাঁদতে থাকি আর আম্মুকে বলি আমার চাকরিটা আর নেই। এদিকে আমার সমস্যা আসলে কি সেটা জানার জন্য আমি নিজেও মরিয়া হয়ে উঠেছিলাম। তাই 7 দিন ডাক্তারের সাথে সেশন করার পর সব রিপোর্ট দেখে ডাক্তার আমাকে বললেন আমি সুস্থ, কিন্তু শুধু একটু ডিপ্রেশন আর স্ট্রেসে আছি।
এছাড়া আমার মানসিক অবস্থা ভালো ছিল। আমি ভাবলাম এখনকার সময়ে ডিপ্রেশন আর স্ট্রেস এর কারণ তো আমি জানি, আর এও ভাবতে লাগলাম যে মেডিকেলের ভাষায় আমার কোনো অসুখ নেই, আর যেখানে অসুখ নেই সেখানে অসুখের কোনো ট্রিটমেন্ট থাকবে কিভাবে? তার মানে মেডিকেলের ভাষায় আমার কোনো ট্রিটমেন্ট নেই। তাই মেডিকেলের ওয়েতে নিজের ট্রিটমেন্ট করার চিন্তা সম্পূর্ণরূপে আমি বাদ দেই, আর আব্বুকে একদিন জিজ্ঞেস করি সেই হুজুর ইন্ডিয়া থেকে কবে আসবেন। আমার বাবা জানায় কিছুদিনের মাঝে ওনার আসার কথা। 2-3 দিন কেটে যায়। আমার প্রতি রাতে কোনো না কোনো সমস্যা হতেই থাকে, সেগুলো আমি সংক্ষেপে বলছি। ডাক্তার দেখিয়ে ফেরার রাতে আমি স্বপ্নে দেখি যে একটা সেই কালো শাড়ি পরা মহিলা আমার দিকে তাকিয়ে কাঁদছে এবং আমার কাছে বাচ্চা চাইছে, এবং সে ক্রমাগত চাচ্ছিল, এবং আমি তাকে না করলে সে আমার হাতে কামড় বসিয়ে দেয়, এবং আমি চিৎকার করে উঠে আম্মুকে জড়িয়ে ধরি, আর আম্মু আমার দিকে তাকিয়ে কেমন যেন অন্যরকম কণ্ঠে বলেন, কি হয়েছে সোনামণি আমার, বাচ্চা দিবি না? এই কথা শুনে আমি আম্মুর দিকে তাকালে উনি আমার হাতে জোরে একটা কামড় বসিয়ে দেন, আর আমি ওনাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেই। আমার আম্মু চিৎকার করে উঠলে আমার আব্বু এসে দেখেন আমি নিজের হাত কামড়াচ্ছি আর পা দিয়ে আম্মুকে মেঝের সাথে লাগিয়ে চাপ দিয়ে ধরেছি। আসলে আম্মু নয়, আমি আমার হাত কামড়ে রক্তাক্ত করেছিলাম। আমার আব্বু আমাকে সজোরে একটা চড় দিলে আমার হুঁশ ফেরে এবং আম্মুকে বিছানায় তুলে নেই আমরা। আর আমার জন্য আমার আম্মুর কোমরের হাড়ে চিড় ধরে যায় সেদিন থেকে। নিজেকে বড় অপরাধী লাগছিল। এরপর একা একা রুমে থাকতে শুরু করলাম। রাতের বেলা দড়ি দিয়ে নিজের খাট পালঙ্কের সাথে বেঁধে রাখতাম যেন বাসার কোনো কারো ক্ষতি করতে না পারি। যতক্ষণ ভালো থাকতাম নিজে ছেলের কথা ভাবতাম, আর একটু পর পর শাশুড়িকে ফোন করে ছেলের খোঁজ নিতাম। কিছুদিন পর সেই হুজুর ইন্ডিয়া থেকে ফেরত এলে ওনার কাছে আব্বু আমাকে নিয়ে যায় এবং সব ঘটনা খুলে বলেন। কিন্তু এর আগেও আমাকে যে হুজুরের কাছে নেওয়া হয়েছে সেটা জানাননি এবারের হুজুরকে উনি। সব শুনে হুজুর এশার নামাজের পর আসবেন বলে জানান। যথারীতি এশার নামাজের পর হুজুর আমাদের বাসায় আসেন, আর শুরুতেই আমার সাথে কথা বলবেন বলে জানান। আমার আব্বু আমাকে ডাক দেন, আর আমি হুজুরের সামনে এসে ওনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু জানালে হুজুর একটা কাগজে আমার নাম লিখে কিছু একটা পড়ে ফু দেন, আর আমাকে একটা আয়াত শিখিয়ে দেন, আর বলেন আমি যেন সেটা পড়ে ওই কাগজে ফু দেই। ওনার কথা মতো আমি কাজ করলাম, আর হুজুর আমার আব্বুকে বললেন একটু পর আমাদের দরজায় নক হবে, আর আমার আব্বু দরজা খুলে দরজার সামনে যাকে দেখবেন তাকে যেন সালাম দেই এবং এই কাগজটা দিয়ে জিজ্ঞেস করি যে কাগজে যার নাম লেখা সেই মানুষের সমস্যা কোথায়। হুজুরের কথা শেষ হতে না হতেই দরজায় করানোর আওয়াজ আসলো, আর আমার আব্বু দরজা খুলে দেখলো সাদা জব্বা পরা খুব সুদর্শন একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। আমার আব্বু ওনাকে সালাম দেন এবং ওই ভদ্রলোক সালামের উত্তর গ্রহণ করলে ওনাকে আব্বু কাগজটা দিয়ে জিজ্ঞেস করলেন কাগজে লেখা মানুষের অর্থাৎ যে নামটি লেখা আছে তার সমস্যাটা কি। উনি আমার আব্বুর কাছে 2 মিনিট সময় চাইলেন, আর কিছুক্ষণ চুপ থেকে বললেন কাগজে যার নাম লেখা উনি আপনার মেয়ে। আপনার মেয়ের কোনো সমস্যা নেই, সে সুস্থ, কিন্তু আমাকে আপনারা সঠিক প্রশ্ন করেন, সমস্যা অন্য জায়গায়। আপনার মেয়েকে আগামী 1 বছর দেখে রাখবেন। এই সামনের 1 বছর ওর জন্য অনেক জরুরি আর ক্ষতিকর। 1 বছর আমাকে ডাকবেন আর সঠিক প্রশ্ন আর সঠিক মানুষের কথা জিজ্ঞেস করবেন, তাহলে সমাধান দিতে পারবো। এই কথা বলে উনি আমার আব্বুকে সালাম দিয়ে চলে যান। আমার আব্বু ফিরে এসে হুজুরকে জানান যে ভদ্রলোক কি বলেছেন এবং কি হয়েছে সেখানে। আব্বুর কথা শুনে হুজুর বলেন তাহলে উনি বিষয়টা দেখবেন, আর 1 বছর খুব সাবধানে পার করতে বললেন আমাদের। আমার হুজুর এও বললেন যে যেহেতু আমার মেয়ে অর্থাৎ আমার কোনো সমস্যা নেই, সেহেতু আমাকে নিয়ে কিছু করারও নেই, কারণ যেখানে কোনো সমস্যা নেই সেখানে সমাধান থাকার প্রশ্নই ওঠে না। এইসব বলে হুজুর চলে যান। হুজুরের কথা শুনে আমরা একেবারে হতাশ হয়ে যাই। বিজ্ঞানের মতে মেডিকেলের ভাষায় আমার কোনো সমস্যা নেই, ধর্মীয়ভাবেও আমার কোনো সমস্যা নেই, তাহলে যার সমস্যা নেই সে কেন ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে খাবে, কেনই বা মাকড়সা আর বাথরুমের মেঝের পানি খাবে, কেনই বা সে নিজের মায়ের ক্ষতি করবে, আর কেনই বা সে হাজব্যান্ডের পায়ে কামড় বসিয়ে মাংস খুলে নেবে। আবার প্রশ্ন একটাই যে সুস্থ মস্তিষ্কে কি কেউ এসব করতে পারে? এর 3 দিন পর হুজুর আমার আব্বুকে ফোন দিয়ে বলেন যে সমস্যাটা এখনো বোঝা যায়নি, কিন্তু উনি আমাদের একটা কাজ করার কথা বলেন যা কিনা তার কাছে জিনদের মাধ্যমে করার আদেশ পেয়েছেন। উনি আরও আমরা যেন সেই কাজটি করে দেখি। আমার আব্বু জিজ্ঞেস করলেন যে কি কাজ। হুজুর তখন আমাদের বললেন যেন আমরা বাসায় আগামী শুক্রবার বাদ জুম্মা একটি বড় মিলাদ পড়াই আর কোরআন শরীফ খতম দেই। এরপর আব্বু হুজুরের কথা মতো শুক্রবার বাদ জুম্মা মিলাদ পড়িয়ে গরিব মানুষদের খাওয়ান আর কোরআন খতম দেন। মিলাদ শেষ হওয়ার পর আশ্চর্যজনকভাবে আমার সাথে ওই ধরনের কোনো ইনসিডেন্টস আর হয়নি কয়েকদিন।
কোনো সমস্যা না হয় আমরা খুব খুশি হই, আর এরপর আরও 7 দিন দেখি যে আমার কিছু হয় না। পরের 7 দিনও কোনো সমস্যা হয় না, ফলে আমি শ্বশুর বাড়ি ফিরে যাই। আমার ছেলে আমার স্বামীকে নিয়ে সংসার করতে থাকে। যেহেতু চাকরি নেই তাই গৃহিণী হয়েই বাসার কাজ করতাম। সমস্যা না হবার ফলে আমি সামিনকে নিয়েই ঘুমোতে গেলাম, কিন্তু এই সমাধান যে বেশি দিনের ছিল না তা বুঝতে পারিনি। আমরা কেন, কেউ বুঝবে না। তবে হাজার কষ্টের পরে একটু খুশি আসলে সেটাও ভয় লাগে যে খুশিটা বেশি দিন থাকবে কিনা। এক রাতে আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে দেখে যে আমি আর বিছানায় নেই, আমি আর আমার ছেলে বিছানায় নেই। উনি আমাদের সারা বাসা খুঁজতে থাকেন, আর হঠাৎ রান্নাঘর থেকে টুং টাং আওয়াজ আর আমার ছেলের কান্না শুনে আমার হাজবেন্ড রান্নাঘরে এসে দেখেন আমি গ্যাসের চুলা জ্বালিয়ে আমার ছেলের গায়ে তেল মাখাচ্ছি। এটা দেখে আমার হাজবেন্ড জোরে চিৎকার দেয় আর আমার হাত থেকে ছেলেকে জোর করে কেড়ে নেন। এদিকে সাদিকের চিৎকারে বাসার সবাই চলে আসে। সবাই দেখে আমি কাঁদছি আর বলছি, দেনা বাচ্চাটা, কতদিন বাচ্চার স্পর্শ পাই না, দেনা বাচ্চাটা, দেনা। এই কথা বলে আমি জ্ঞান হারাই। আমি জ্ঞান ফিরে দেখি আমি বিছানায় শুয়ে, আর আমার বাবা আমার পাশে বসা, সাথে আমার শ্বশুর শাশুড়িও বসা। আমার মা আসেননি, কারণ আমার জন্য উনি শয্যাশায়ী ছিলেন। আজকের ঘটনা শুনে আমার আব্বুও ওনাদের বাসায় থাকা অবস্থায় সব ঘটনা খুলে বলেন যে আমাকে ডাক্তার ও হুজুর সব দেখানো হয়েছে, কিন্তু সবাই বলেছে আমার কোনো সমস্যা নেই। এই কথা শুনে সাদিক আমার ওপর রেগে যায় এবং বলে আমি যেন বাসা থেকে চলে যাই। এরপর আমার বাবার সাথে আমি চলে আসি। ছেলেকে নেয়ার সাহস করিনি, কারণ ওনারা আমাকে যে ঘটনা বলেছেন যে কাল রাতে আমি কি করেছি, এরপর ছেলেকে নেয়ার সাহস আমার আর হয়নি। এর কিছুদিন পর আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমাকে এও বলে আমি যেন আমার বাচ্চার কাস্টাডি আশাও না করি। ওনার কথা শুনে আমি কেঁদেছিলাম খুব, কিন্তু ওনার কথাগুলো ভুল নয়। আসলে আমি কিসের ভিত্তিতে আমার বাচ্চার কাস্টাডি আশা করব? আমার সাথে থাকলে ও মারাও যেতে পারে আমার হাতে, মানে ও আমার কাছে সেফ না। এসব ভেবে বুকে পাথর রেখে আমি আজও চলছি। এরপর অনেকের কাছে গিয়েছি, হুজুর, কবিরাজ, ডাক্তার, সাইকিয়াট্রিস্ট, কেউ কিছু বলতে পারেনি। আমার ডিভোর্স হয়ে যাচ্ছে আর আমার বাচ্চাটাকে আমি হারিয়ে ফেলছি। আমার মা আমার জন্য অসুস্থ। আমি আজও এসব সমস্যার সমাধান খুঁজে বেড়াচ্ছি। কোনো এক শক্তি আমাকে রাতে ঘুমোতে দেয় না, ফিস ফিস করে শুধু বলতে থাকে, বাচ্চাটা দিলি না, বাচ্চাটা দিলি না, দে দে, এখনো সময় আছে, দে। আমি আর কাউকে সব বলতে পারি না, সহ্যও করতে পারি না। আমি এই জীবনে ছেলের মুখ দেখব কিনা সেটাও জানি না। এখনো মাঝে মাঝে সকালে উঠে শুনি আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আর না হয় আমি কাঁচা মাংস, মাকড়সা, পোকামাকড় খাচ্ছিলাম। সর্বশেষ একদিন রাতের বেলা আমার বাবা আমাকে রান্নাঘরের ময়লার ঝুড়ি থেকে ডিমের খোসা আর মাছের পচা ময়লা খেতে দেখেছেন। আমি আর কিছুই ভাবতে পারছিলাম না, কাউকে বলতে পারছিলাম না, কিছু সহ্যও করতে পারছিলাম না। হুজুর যে 1 বছরের সময় দিয়েছিলেন, সেখান থেকে 5 মাসের ওপরে বাকি। চাই না এই 5 মাসের মাঝে কি হবে, 5 মাস পরেই বা কি হবে আমার ছেলের সাথে, আমার পরিবারের সাথে। আমি আর এসব এখন একেবারেই মানতে পারছি না, সইতে পারছি না। সেজন্য আমি এখন আমার মৃত্যু কামনা করি আল্লাহর কাছে। আত্মহত্যা করা যদি পাপ না হতো এতদিন আমি সেটা করে ফেলতাম। যেহেতু পাপ, তাই নিজের মৃত্যু কামনা করা কোনো উপায় নেই। এই বলে অনামিকা আপু একটি দীর্ঘশ্বাস ফেলে আমার সুস্থতা কামনা করে ফোন রেখে দিতে গেলে আমি ওনাকে জিজ্ঞেস করি আমি ঘটনাটি ভূত.com-এ শেয়ার করতে পারবো কিনা। উনি শুরুতে মানা করলেও আমি ওনাকে আশ্বস্ত করি যে ওনার আর ওনার পরিবারের সকলের নাম, বাসস্থান, পারিবারিক ইনফরমেশনগুলো আমি উল্লেখ করব না। আমার এই কথা শুনে উনি আমাকে ঘটনাটি শেয়ার করার অনুমতি দেন, আর সবার কাছে দোয়া চেয়ে উনি ফোনটি কেটে দেন। ফোন কেটে আমি ভাবতে থাকি যে আসলেই কোনো ভৌতিক সমস্যা এটি নাকি মানসিক সমস্যা। ভাবতে ভাবতে এও ভাবি যে ভৌতিক বা মানসিক যাই হোক না কেন সমস্যা, কোনোটাই তো প্রমাণ হয়নি, তাহলে ওনার সাথে হচ্ছেটা কি? ভাবতে ভাবতে আমি নিজেই স্নায়বিক চাপে পড়ে যাই। এরপর আমি আর কিছুই ভাবতে পারিনি। ভাবনা শক্তির বাইরের জিনিস মানুষ এখনো ভাবতে পারে না, তাই হয়তো আমি ভাবতে পারিনি। আর আমার লিসনারদের কাছে একটা প্রশ্ন রেখেই আজকে আমি বিদায় নিতে চাই। প্রশ্নটা হচ্ছে, ওনার সাথে যা ঘটে চলেছে আসলে সেটা কি? কোনো মানসিক সমস্যা নাকি কোনো অপ্রাকৃত কিছু? কেউ জানলে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ এত সময় নিয়ে এত বড় ঘটনাটি ধৈর্য সহকারে শোনার জন্য। আর ধন্যবাদ রাসেল ভাই কষ্ট করে ঘটনাটি পড়ার জন্য। কতটুকু ভয়ের ছিল ঘটনাটি জানি না, তবে আনকমন লাগায় শেয়ার করলাম। সকলের কাছে আমার একটাই অনুরোধ যে আমার লেখার অনিচ্ছাকৃত ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্থতা কামনা করে আমি সাবিত
ময়মনসিংহ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করছেন। একটা বিউটিফুল স্টোরি, এবং আশা করছি এই স্টোরিটা আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমিও খুব খুশি হব। আশা করছি যে আপনারাও এরকম ঘটনা পাঠাবেন। আমরা প্রচুর অডিও ক্লিপ চাই, প্রচুর ঘটনা চাই। স্পেশালি আমরা আবারও অডিও ক্লিপ আরও বেশি বেশি করে আহ্বান করছি আপনাদের কাছে সামনে, যেহেতু এই মুহূর্তে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, সেটি হচ্ছে হ্যালোইন, এবং হ্যালোইন সম্পর্কে আপনারা সবাই জানেন। হ্যালোইন স্পেশাল একটা এপিসোড করতে চাই, এবং সেই সাথে আপনাদের ইমেইলও চাই। দুটোই চাই আমি অনেক বেশি বেশি, যাতে একটা চমৎকার হ্যালোইনের শো করতে পারি। আপনারা বেশি বেশি করে ঘটনা পাঠান। আমাদের অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। চলে যাচ্ছি পরের স্টোরিতে। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। Booth.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। জানি ভালো আছেন, বিশেষ কারণে আমার নাম প্রকাশ করবেন না। আমি তারপরে তিনি তার নামটি লিখেছেন এবং ফোন নাম্বার দিয়েছেন। ঘটনাটি ঘটে আমার মায়ের সাথে। প্রথমেই বলে রাখি, আমার বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকেই সমস্যার সূত্রপাত হয়। আমার বাসায় ঘটনাটি ঘটে, তাই বাসার বিবরণ দেয়া দরকার। বাসাটি ছিল রেল প্যাটার্ন টিনের বাসা, এবং উত্তর দিকে ছিল গোসলখানা ও দক্ষিণ দিক ছিল বাথরুম। বারান্দা বিশিষ্ট বাসা ছিল। উত্তর দিকে 2টি রুমে আমার বাবা ও ছোট মা থাকতেন। দক্ষিণ দিকের 2টি রুমে আমি, আমার বড় বোন, মা ও বড় ভাই থাকতাম। সময় নষ্ট না করে ঘটনায় চলে যাই। ছোট মা আমাদের সহ্য করতে পারত না। প্রায় সব সময় বলতো, তোরা তো 2 দিনের মেহমান। আমি এই কথার ভিত্তিতে আমার মায়ের সাথে অনেকবার ঝগড়াও করেছি। আমার বাবা যতদিন যায় কেমন যেন পরিবর্তিত হতে থাকে। আমাদের প্রতি মায়া মমতা দিন দিন কমে যায়। আমার ছোট মায়ের 2 রুমে আমাদের কাউকে কখনো ঢুকতে দিত না। কেন সেটা আমি জানি না। একদিন শুক্রবার সন্ধ্যার পর আমার বাবা তখন বাসায় ছিল না। ছোট মায়ের রুম থেকে কাগজ পোড়ার গন্ধ আসছে। আমাকে আমার মা বলল, দেখতো ওই রুমে আগুন লাগলো কিনা। যে দেমাগ রুমে ঢুকতেই দেয় না। আমি দেখার জন্য রুমের সামনে গেলাম। রুমে গিয়ে দেখি যে দরজা লাগানো, আর গন্ধে কেমন যেন একটা অদ্ভুত অনুভব হচ্ছে। আমি দরজার ছোট ফুটো দিয়ে দেখি ছোট মা চুলগুলো ছড়িয়ে মেঝেতে পাটি পেতে বসে নিচু হয়ে কি যেন বিড়বিড় করছে। অতটা স্পষ্ট দেখাও যাচ্ছে না। আমি আমার বোনকে গিয়ে বিষয়টা খুলে বললাম। আমার বড় বোন, আমি ছোট মায়ের রুমে উত্তর দিকে জানালায় ফুটো দিয়ে দেখতে লাগলাম। ফুটোতে চোখ দিয়ে যা দেখলাম, ছোট মা নিজের হাতে ছুরি দিয়ে কেটে একটি লাল কাগজের উপরে ফেলছে। এরপর ছোট মা মাথা উঁচু করে ওপরে তাকিয়ে নিচে কাগজে কি যেন লিখছে। 4 থেকে 5 মিনিট পর ছোট মা একটি কাপড়ে কাগজটা মুড়িয়ে নিল। রুমে ডিম লাইট জ্বালানো ছিল আর জানালার ফাঁকটা ছিল, তাই সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। এরপর ছোট মা কাপড়টি একটি লাঠির মতো করে পেঁচিয়ে বোতল থেকে তেল বা পানি পড়া জাতীয় কিছু একটা ঢেলে কাপড়ে পেঁচানো লম্বা লাঠির ওপর ভিজিয়ে দিল। এরপর গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালিয়ে দিল। কি অদ্ভুত কাজকর্ম! ইতোমধ্যে আমার মা জোরে চিৎকার করে উঠল। আমি আমার বড় বোন দৌড়ে রুমে গিয়ে দেখি, যেটা একজন সন্তানের পক্ষে খুবই কষ্টকর ছিল। আমার মা বিছানার চাদর পেঁচিয়ে এমনভাবে ছটফট করছে যেন একটি মুরগিকে জবাই করে ছেড়ে দেওয়া হয়েছে, সে ছটফট করছে। আমার বোন আমাকে বলল, ভাইয়াকে ডেকে নিয়ে আয়, ওই আনোয়ারের দোকানে আছে হয়তো। আমি আমার সবটুকু শক্তি দিয়ে দৌড়ে আনোয়ারের দোকানে গেলাম। দেখি ভাইয়াকে পাওয়া যায় কিনা। আমি ভাইয়াকে পেয়ে ভাইয়াকে বলি, ভাইয়া মা। ভাইয়া বলল, চল 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 বাসায় চল। বাসায় গিয়ে দেখি আমার বোন দরজার সামনে পড়ে আছে, মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। মায়ের গায়ে পেঁচানো চাদরটি খোলা মাটিতে পড়ে আছে। আমার মা রুমে নেই। ভাইয়া বলল, এ কি অবস্থা, মা কোথায়? আমি বললাম, মা তো বিছানাতেই ছিল ভাইয়া। ভাইয়া তাড়াতাড়ি করে আপাকে বিছানায় শুইয়ে দিয়ে আমাকে বলল পাশের রুম থেকে ছেঁড়া কাপড় নিয়ে আসতে। আমি ছেঁড়া কাপড় এনে ভাইয়াকে দিলাম। আপার মাথা বেঁধে দিল এবং বলল, তুই আপার পাশে বসে থাক, আমি মাকে খুঁজে নিয়ে আসি। আমি বললাম, ভাইয়া আমিও যাব, আমার খুব ভয় করছে। ভাইয়া নিরুপায় হয়ে পাশের রুমে ছোট মাকে ডাকতে যায়। ছোট মাকে 5-7 বার ডাকার পর ছোট মা উত্তর দেয়, আমার জ্বর আসছে, আমি এখন বাহির হব না। ভাইয়া রাগ হয়ে বলে, বাহির হতে হবে না, থাক।
ভাইয়া বাসার পেছনে কলপাড়ে বাথরুমে মাকে খুঁজতে থাকে, কোথাও নেই। পাশের বাড়ির ময়নাকে ডেকে ভাইয়া আপার কাছে বসিয়ে রাখে। আমাকে নিয়ে বের হলো মাকে খুঁজতে। পাড়ার আরও 5 জনকে সাথে নিয়ে মাকে খুঁজতে লাগলাম। প্রায় ঘন্টাখানেক খোঁজার পর ময়না এসে বলছে, রাজা ভাইয়া আপনার বাবা বাসায় ডাকলো, আপনার মাকে খুঁজে পাওয়া গেছে। বাসায় গিয়ে বাবার কাছে জানতে পারলাম মা নাকি ছোট মায়ের ঘরেই ছিল। ভাইয়া রেগে গিয়ে বলল, আমি যখন আপনাকে ডাকলাম আপনি বললেন না কেন মা আপনার রুমে আছে? ছোট মা বলল, চোখ নামিয়ে কথা বলো, তুমি তোমার মাকে খুঁজছো, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো? আমার আপা দেখি বসে আছে বিছানার উপরে। আপাকে ভাইয়া জিজ্ঞাসা করলো, তোর মাথায় আঘাত পেলে কিভাবে? আপা উত্তরে বলল, মা হঠাৎ করে বিছানা থেকে উঠে আমাকে পানি খাবারের জগ দিয়ে মাথায় আঘাত করে, তারপর আর কিছু জানি না। বাবা যখন মায়ের উপরে রেগে গিয়ে হাত তুলছিল তখন আপা বলে ওঠে, বাবা এখানে মায়ের কোনো দোষ নেই। তারপর ছোট মায়ের কার্যকলাপগুলো আমি ও আমার আপা সব বাবাকে খুলে বলি। বাবা বিশ্বাস করে না। আপা বলে উঠল, ছোট মা হাত কাটা আছে, দেখে নাও। ছোট মা 2 হাত দেখালো, কিন্তু কোনো হাতে কাটা ছিল না। তবে আমি আর আপা যেগুলো দেখলাম, এরপর ছোট মায়ের রুমে গিয়ে দেখতে চাইলাম, কিন্তু সেখানেও কিছু ছিল না। মাকে বললাম, মা তুমি ছোট মায়ের রুমে এতক্ষণ কি করছিলে? মা নিস্তব্ধ হয়ে রইল, মা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। বাবা এই বিষয়গুলো মেনে নিতে না পেরে আমার মাকে অনেক মারধর করে। ভাইয়া আটকাতে গেলে ভাইয়াকেও মারধর করে। পরিশেষে বাবা আমাদের 3 ভাই বোন ও মাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি অনেক অবাক হয়েছিলাম, বাবা এতটা নিষ্ঠুর হতে পারে কিভাবে। ভাইয়া তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমরা সবাই আমাদের কাপড় গুছিয়ে নিয়ে সেই রাতেই বাসা ছেড়ে দেই। এরপর আমরা আমাদের নানা বাড়িতে উঠি। নানা মায়ের চিকিৎসা করার জন্য সোনাতলা গ্রাম থেকে একজন বিজ্ঞ কবিরাজ ডেকে নিয়ে আসে। কবিরাজ মাকে দেখে বললেন, সেই রাতে যদি তোমার মা ওই বাড়িতে থাকতো তাহলে তোমার মাকে আর বাঁচানো সম্ভব হতো না। মাকে নাকি ভয়ঙ্কর রকমের কালো জাদু করা হয়েছে। দীর্ঘ 2 মাস পর মা সম্পূর্ণ সুস্থ হয়। এরপর ভয়ঙ্করভাবে আমাদের সাথে ঘটনা ঘটে। উপরোক্ত ঘটনা ভালো লাগলে আমি আমার মায়ের সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব। প্রথমবার লিখছি, যদি লেখায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me.